নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৈলাস মিশ্রা। আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকেই হয়তো শোনেননি, কিন্তু যারা শোনেননি তাদের সাথেই পরিচয় করাবো এই কৈলাস মিশ্রা। কে এই কৈলাস মিশ্রা, তার অ্যাক্টিভিটি কি কি তিনি কাজ করেন সেটা একটু বলে রাখা প্রয়োজন। কৈলাস মিশ্রা আমার দীর্ঘ দিনের পরিচিত, মানে বহু বছর ধরে পরিচয়। তাতে যতটুকু কৈলাস মিশ্রাকে দেখেছি তাতে দুটো তিনটে কথা আপনাদেরকে জানানো দরকার, যারা অন্তত কৈলাস মিশ্রাকে চেনেন না। প্রথমত, কৈলাস মিশ্রা শুধু একজন রাজনীতিবিদ বললে ভুল বলা হবে। তিনি একজন সমাজকর্মীও বটে। নিঃশব্দে কাজ করতে ভালোবাসেন। মানুষের কাছে, বহু মানুষ তার কাছ থেকে প্রতি মাসে আর্থিকভাবে উপকৃত হন, অথচ কোনো মিডিয়া খবরটা জানায়নি, জানাবেও না, কারণ কৈলাস মিশ্রা এটা প্রচার করেন না। এইরকমই নিঃশব্দে নীরবে মানুষের পাশে দাঁড়ান। প্রতি বছর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন, যেখানে প্রায় 1200-1500 মানুষ রক্ত দেন। উনি বালিতে থাকেন। সমস্ত বালির রক্তের যে চাহিদা, সেই চাহিদাটা উনি একাই পূরণ করে দেন। এখনো পর্যন্ত কৈলাস মিশ্রার কাছে ব্লাড কার্ডের জন্য গিয়ে কেউ ফিরে আসেননি, এবং এইভাবেই তিনি নিঃশব্দে কাজ করেন, প্রচারের আলো থেকে অনেক দূরে। সেই কৈলাস মিশ্রা তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা পেয়ে গিয়েছি। অনেক কঠিন প্রশ্ন করব কৈলাসকে আজকে। কৈলাস, প্রথম প্রশ্ন, হঠাৎ রাজনীতিতে কেন এলে? খুব দারুণ প্রশ্ন দাদা। প্রথমে তোমাকে এবং আমাদের এনকে ডিজিটাল টাইম মাঝে মাঝে পাই, কিন্তু দেখি ছোট্ট কেন বলি, তোমাদের সব থেকে ভালো আমার লাগে তোমাদের এই যে কোটেশনটা, বাঙালির আওয়াজ। আমি তোমাকে কুর্নিশ জানাই, কেন বাংলার মাটিতে যারা আমরা থাকি, যারা জন্ম নিয়েছি, তাদের আওয়াজ হয়ে যে তুমি ডিজিটাল ক্ষেত্রে যে কথাগুলো তুলো, সেটা হতে পারে আমাদের দলের ভালো লাগুক, কখনো কখনো আমাদের লাগে কি আমাদের বিপরীত আছে। এইটাই কাজ, আমরা তো চাই এরকম। তাই জন্য তোমাকে কুর্নিশ জানাই। সেকেন্ড, তুমি এই যে রাজনীতিতে আসলে কেন? একদম সত্যি তোমাকে বলি, আমার ফ্যামিলিটাও রাজনীতি নেই, কেউ বাবা দাদা কেউ রাজনীতি করেনি। একটা একদম গরিব, মানে মধ্যম বর্গের বাড়ি থেকে আসা একটা ছেলে। কলেজে পড়তে গেছিলাম, এবং যখন পড়ছিলাম সত্যি বলি, তখন সমস্ত কলেজে ওই গণতন্ত্র, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র এগুলো ফ্ল্যাগ ছিল। এসএফআই যাকে বলে, এখন অনেক কথা হয়। তো তখন যারা ইউনিয়ন করতো, যারা কোনো সিপিএম বা এসএফআই লিডার, তাদের ফিস কনসেশন হতো, আর আমাদের মতন অনেক হাজার হাজার ছেলেরা তার থেকে বঞ্চিত থাকতো। একদম সত্যি মনের কথা বলি। তো আমি, আমাদের যে ছেলে যুব, আমাদের টিম ছিল যারা বন্ধু বান্ধব, অনেক গরিবরা ছিল অনেক। আমি ভাবলাম যদি এই ফিস কনসেশন বই দরকার হবে, সেইটা যদি ইউনিয়ন করতে গেলে পাওয়া যায়, তো আমি নিজেও হেল্প পাবো, আর 10টা ছাত্রকেও হেল্প করতে পারবো। সে প্ল্যাটফর্ম যদি ইউনিয়ন হয়, তো আমি স্টুডেন্ট ইউনিয়ন করব। এইটা দিয়ে আমি শুরু করেছিলাম। পরে জানতে পারলাম যে ওই যে সমাজতন্ত্র, গণতন্ত্র নিয়ে যারা কথা বলে, তারা সত্যি কোনোদিন এই জিনিসগুলো ফলো করে না। এবং তারপরেই আবার এই বাংলার মুক্তি সূর্য বলতে পারি, জনগণমন অধিনায়িকা বলতে পারি, যাকে দেখে দেখলাম যে হ্যাঁ সত্যি মানুষজন কেউ কাজ করে, গরিব মানুষজন। ওই নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলনগুলো চোখের সামনে দেখছিলাম, যেখানে একদিকে সিপিএম মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, আবার একদিকে একজন মহিলা এই চুট্টি পরে, ভাতটা মানে কি বলবো, হাওয়াই চুট্টি পরে, সাধারণ ঘরের মহিলা মেয়ে, সে লড়াই করতে প্রস্তুত হলেন। তখনই এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম, এবং তারপর থেকে এখন পর 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 মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে টুকটাক কাজ করেছে। না, কাজ তুমি কি করছো সেটা দর্শকরা আস্তে আস্তে জানবেন, আমি জানাবো দর্শকদেরকে। কিন্তু তার আগে আর একটা প্রশ্ন করতেই হচ্ছে। তুমি হাওড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তুমি এমন একটা সময় দলের সভাপতির দায়িত্ব পেয়েছো, যে সময়টা তোমার দলের সংগঠনটা মানে প্রায় ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি, গোছানো কিছু ছিল না। তো তোমার কি মনে হচ্ছে না যে এইভাবে সংগঠন করাটা বেশি শক্ত, নাকি বিরোধী হয়ে সংগঠন করাটা বেশি শক্ত? না, দুটোই আলাদা আলাদা টেস্ট আছে, দুটোই আলাদা টেস্ট আছে। বিরোধী হলে আমরা অনেক কিছু যেটা এখন বলতে পারি না,
করতে পারি না কখনো, সেটা বিরোধী হলে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছিলেন, সেটা করা যায়। কিন্তু এখন দলের মধ্যেও যেটা তুমি বললে দাদা, যে অনেক কিছু মানে হাওড়া জেলা আমি যত জানি প্রায় টানা 7-8 বছরে কোনো যুব কমিটি হয়নি, কোনো ব্লক কমিটি হয়নি যুবদের। তো একটু টাফ ছিল, কিন্তু আমি যে ওয়ার্ডে কাউন্সিলর সেই ওয়ার্ডটাও খুব টাফ ওয়ার্ড দেওয়া হয়েছিল, দল দিয়েছিল। আর মানুষের ভালোবাসা, অবাঙালি ওয়ার্ড, এটাও একদম ফ্যাক্ট। কিন্তু আজ অব্দি 2014 পর দল দায়িত্ব দিল, আর পর 2015 ইলেকশন করেছি, 16 করেছি, 19 করেছি, 21 করেছি, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে, দিদি ছবি এবি ছবি নিয়ে আজ অব্দি ওয়ার্ডে দলকে হারতে দিইনি। এবি মানে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, না দর্শকদের সুবিধা সব জানে। তো সেই মাঝে যখন দায়িত্ব পেয়েছি, তার আগে ছাত্র দায়িত্বে ছিলাম, টিএমসিপি স্টেটে ছিলাম টানা 5-7 বছর। যুব স্টেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব প্রেসিডেন্ট 2020 সালে, তখন সুযোগ পেয়েছিলাম তার কমিটিতে থাকা, এবং তার থেকে অনেক আন্দোলন, অনেক আবেগের আন্দোলন আমরা শিখেছি, এবং তারপরে যুব দায়িত্বে পেয়েছি জেলা। এবং নিশ্চিতভাবে আমাদের জেলাতে সমস্ত প্রবীণ নবীনকে একসাথে নিয়ে চলার যে পদ্ধতি দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার দিকে এগিয়ে যাচ্ছি। এবং সমস্ত হাওড়া জেলার আমি বলি, আমাদের এই জেলা 8টা বিধানসভা, 101টা মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনের ওয়ার্ড, 51খানা অঞ্চল, সমস্ত অঞ্চল ওয়ার্ড বুথ থেকে যত যুবরা, তৃণমূল কংগ্রেস প্রবীণরা নবীনরা ভালোবাসা দিয়ে এই যুব আন্দোলন, প্রায় আমি 1.5-2 বছরে দায়িত্বে আছি, তার মাঝে প্রায় 16 থেকে 20খানা প্রোগ্রাম আমি করতে পেরেছি। রাজ্য দেওয়া প্রোগ্রাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দেওয়া প্রোগ্রাম, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেওয়া প্রোগ্রাম, তারপর পরে অনেক কিছু প্রোগ্রাম হয়েছে। আর যেভাবে মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি প্রবীণ নবীনদের, এইভাবে যদি মানে আমি বিশ্বাস করি দল তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য দলে এই ভালোবাসা পাওয়া যায় না। না, সেটা তো তুমি তোমার দলের কথা বলবেই। তুমি কথা প্রসঙ্গে একটা কথা বললে, অবাঙালি ওয়ার্ড দেওয়া হয়েছিল তোমাকে, তুমি নিজেও একজন অবাঙালি লোক। তো তোমার কি মনে হয় না, এই যে পশ্চিমবাংলার বাইরে বাঙালিদেরকে যেভাবে অসম্মান করা হয়, যেভাবে বাঙালিদেরকে গুরুত্ব দেওয়া হয় না, আর তোমরা অবাঙালি যারা অন্য রাজ্য থেকে এসছো, তোমার পূর্বপুরুষ এসছেন, তোমরা এখানে এসে তোমরা সম্মান পাচ্ছ, এই ব্যাপারটাকে তুমি আমি এইটা বলি, সুন্দর ভালো মাটি কোনো দেশের কোনো রাজ্যে নেই। আমি বলছি, আমার জন্ম এখানেই হয়েছে, আমার দাদা ঠাকুরদারা এখানে এসেছিলেন, এবং যেভাবে এখানে কোনো ভেদাভেদ নেই। এই বাঙালিদের আমি সালাম প্রণাম নমস্কার জানাই, এরা সমস্ত মানুষকে আপন করে নেন। এই মাটিতে যত ভালোবাসা অন্য রাজ্যের মানুষরা পান, অন্য রাজ্যে এটা হয় না। তাই 100 বার বলেছি যে বাংলার জন্য যদি লড়াই হয়, আমি অনেক সময় ওই অমিতাভ বচ্চনের ইন্টারভিউটা বলি, যে অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করেছিল, ওনার জন্ম হচ্ছে এলাহাবাদ ইউপিতে, আর মুম্বাই আর এলাহাবাদ মধ্যে আপনার জন্য প্রথম কে হবে যদি ভোটাভুটি হয়। অমিতাভ বচ্চন সুপারস্টার বললেন, এই যে অমিতাভ বচ্চনকে আপনি দেখছেন, এই অমিতাভ বচ্চন বানিয়েছে মুম্বাই, তাই আমি এলাহাবাদকে প্রথম নেব না। এই যে কৈলাস মিশ্রাকে আপনারা দেখছেন, এই কৈলাস মিশ্রা বানিয়েছে বাংলার মাটি, প্রথমে বাংলা থাকবে, শেষই বাংলা থাকবে, অন্য কোনো রাজকে আমি সাপোর্ট করবো না বাংলার সামনে। ভালো লাগলো এটা। এবার একটু রাজ্য রাজনীতিতে আসি। গত শনিবার দিন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর তিনি একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যতে তিনি বলছিলেন যে 7 দিনের মধ্যে সিএএ লাগু করবেন। আমরা আগে একটু বক্তব্যটা শুনে নিই কি বলেছিলেন, তারপরে আসছি প্রসঙ্গে। সিএএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে, এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শুনলে বক্তব্যটা, তিনি বললেন যে 7 দিনের মধ্যে সিএএ লাগু করবেন। এই বক্তব্যটা হচ্ছে গত শনিবার তিনি দক্ষিণ 24 পরগনায় বলেছিলেন। আজকে যখন আমরা সাংবাদিকরা তাকে প্রশ্ন করি, উনি বললেন যে এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। তো এই প্রসঙ্গে তোমাদের দলের মুখপাত্র কুণাল ঘোষ
তিনি তার মতন বক্তব্য রেখেছেন, ডেরেক ওব্রায়েন রেখেছেন। তোমার বক্তব্য কি? দেখ, কুণালদা নিশ্চিতভাবে ডাইরেক্টর নিশ্চিতভাবে বলেছেন, প্রেসে বলেছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকেও লাইভ হয়েছে। স্লিপ অফ টাং যে বললেন না শান্তনু ঠাকুর, ইনি কি একজন রাস্তা ফুটপাথে থাকার মানুষ? যে স্লিপ অফ টাং, কেন্দ্রীয় মন্ত্রী, সে বলছেন স্লিপ অফ টাং। মেনলি হচ্ছে এই যে স্লিপ অফ টাং, মানুষ দেশের মানুষ থেকে 2014-19 স্লিপ অফ ভোট হয়েছিল, তাই জন্য এনার মুখ থেকে স্লিপ অফ টাং হচ্ছে। এই সিএ নিয়ে ইনি কি, এনার দলের তো সমস্ত নেতা 15 লাখ মনে হবে, 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে চলে যাবে। পরে ওই মোটা ভাই অমিত শাহ কি বললেন, জুমলা ছিল, ये तो जुमला था। সেকেন্ড 2 কোটির প্রত্যেক বছরে টাকা জিজ্ঞেস করলে এটা হয় নাকি, ये हो सकता है ना क्या? তো এই জুমলাবাজি পার্টি না, প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে পকোড়া ভাজতে বলেছিলেন একটা টেলিভিশন চ্যানেলের বাইরে, সেখানে পকোড়া ভাজতে 2 কোটি সে রোজগার পাবে, 2 কোটি। এটা হচ্ছে ভারতীয় বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নেই, ভারতীয় জুমলা পার্টি। একদম ডিটেল বলতে পারি, ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি। একটা কেন্দ্রীয় মন্ত্রী যদি এরকম স্লিপ অফ টাং সিএএনআরসি, আরে কেন হবে ভাই, কেন? যাদের ভোট নিয়ে আপনি 2014-2019 ক্ষমতায় এসছেন, তারা এখন নাগরিক নেই, তো আপনিও মন্ত্রী নেই, আপনিও সাংসদ নেই। আমার বাবা, আমার জ্যাঠা, আমার ঠাকুরমা, এরা এখানে থাকে, আমার কাছে ভোটার কার্ড আছে, আমার কাছে রেশন কার্ড আছে, আমার কাছে সমস্ত আইডি আছে, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, বছরে বছরে এখানে থাকছি, আমি এই দেশের ভোটার নেই। নতুন এইগুলো বললাম না, জুমলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট নেবার একটা পদ্ধতি। তুমি বলছো যে 2019-এর ইলেকশনে এই জুমলা দেখানো হয়েছিল বা এই গাজর দেখানো হয়েছিল যে সিএ দেব, তারপরে 2021-এর নির্বাচনেও বলা হয়েছিল। 2019-এ 18টা সিট বিজেপি পেয়েছিল, 2021-এ পশ্চিমবাংলা বিধানসভায় 77টা সিট পেয়েছিল। এইবার আবার সেই একই জিনিস বলা হচ্ছে, যে আবার বলা হচ্ছে যে তোমাদের 7 দিনের মধ্যে দেবে, কখনো বলা হচ্ছে স্লিপ অফ টাং। আবার ওখান থেকে দিল্লি থেকে অমিত শাহ বলছেন এই ইলেকশনের আগেই সিএ লাগু করবেন। তোমার কি মনে হয় এতে বিজেপির যে ভোট শতাংশ সেটা বাড়বে না কমবে? দেখো প্রবীর, আমি যত বাংলার মানুষকে চিনি বা দেশের মানুষও বলছি, কাউকে আপনি একবার ঢপ মেরে জুমলা দিয়ে বোকা বানাতে পারেন, একটাই কথা বারবার বলে বোকা বানাতে পারবেন না। আমার লাগছে না যে এবারে মানুষ এই বিজেপি ঢপবাজিতে পড়বে, এবং এই সিএএ এনআরসি বা যত ঢপবাজি, আর এদের তো মানে হেভি ট্রেনিং। বিরোধী দল নেতা দেখবে 22 ডিসেম্বর এটা হয়ে যাবে, এই দিন গভর্নমেন্ট পড়ে যাবে, এই বিধায়ক এখানে চলে, মানে এখন তো মানুষ শুনলেও হাসি পায়। আর এদের নেতা মানে এদের দলের যে সর্বোচ্চ নেতা, তিনিও তো ওই জুমলাবাজি। না, তুমি এই কথা আমি 1 মিনিট, কোভিড মনে আছে, করোনা, ঠাক করে একদিন দেখলাম সবাইকে বলছেন যে আপনি বাজান, কি বলে থালা বাজালে নাকি কোভিড চলে যাবে। যা না, তুমি এই কথা বলছো, বিরোধী দলনেতা কেন বলার সুযোগটা পাচ্ছে? তোমার দলের লোকেরাই একটা সময় দলে দলে বিজেপিতে চলে গিয়েছিল, তাই তুই বলার সুযোগটা পাচ্ছে। সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জি, সোনালী গুহ, কে নেই, মানে বেশিরভাগ নেতারাই তোমার চলে গিয়েছিল বিজেপিতে, তাই শুভেন্দু অধিকারী এই কথা বলার সুযোগ পাচ্ছে। তোমরা তোমাদের নেতাদের আটকে রাখতে পারছো না। না, আটকে, আমি আবার বলি প্রবীর দা, আমাদের দলের নেতা নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা হচ্ছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার নেতা যেতে পারেন, কিন্তু লাখ লাখ যে এই যে কর্মীরা আছে সে একটাও যায়নি। এবং আমি আবার বলি, নেতা গেছেন, ওই দেবাংশুর কথা মনে হবে, ভাই দেবাংশু বলেছিল যে এই ছবিটা যেদিন সরবে সেদিন খেলা হবে। আবার প্রমাণ হয়েছিল যারা গেছে তারা আজকে কুণাল ঘোষ বলেছেন মঞ্চে যে যারা ওই চার্টার ফ্লাইটে গেছিলেন তারা টোটো করে ফিরতে চাইছেন। আমাকে আমি আসবো এই প্রসঙ্গে, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি 20 সেকেন্ডে, তারপর আসছি। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী।
ফিরে এলাম বিরতির পর। আমরা যে প্রসঙ্গে ছিলাম, তুমি যখন এই কথাটা বলছো কৈলাস, মুকুল রায়ের একটা প্রেস কনফারেন্স আমি অ্যাটেন্ড করেছিলাম। মুকুল রায় তখন সদ্য বিজেপিতে গেছেন এবং তিনি বলেছিলেন তার সাথে ৭৭,০০০ বুথে প্রত্যেকটা বুথে কর্মী আছে। তারপরে মুকুল রায় বিজেপিতে গেলেন, ৭৭ জনও গেল না মুকুল রায়ের সাথে। তো তারপরে আমার সৌভাগ্য হয়েছিল মুকুল রায়কে প্রশ্ন করার, যে আপনি তো বলেছিলেন ৭৭,০০০ বুথে আপনার লোক আছে, কিন্তু আপনি যখন দল ছাড়লেন ৭৭ জনও গেল না। তো মুকুল রায় তার উত্তরে বলেছিল যে তুমি চটি চাটা। আমাকে এটা উনি বলেছিলেন। চটি চাটা আমাদের মানে অনেক দর্শক আমাদেরকে রোজই বলেন চটি চাটা, কেউ কেউ আবার বুট চাটাও বলেন। আমি পশ্চিমবাংলার চটি চাটি আর আমরা দিল্লির বুট চাটি এরকম বলে। কিন্তু তোমার এই প্রসঙ্গটা এলো বলেই মুকুল রায়ের কথাটা মনে করিয়ে দিলাম। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, ব্যক্তিগত প্রসঙ্গে প্রশ্ন করব কিছু। তুমি একজন রাজনীতিবিদ, একজন সমাজকর্মী, এর পাশাপাশি আমি শুনেছি তুমি একটা সময় খেলাধুলোও করতে। খেলাধুলোটা ছাড়লে কেন? এই রাজনীতির ময়দানে আসার পর খেলাটা মানে কি বলা, টাইম রাজনীতির খেলাই খেলবে, মানুষের জন্য যেইটা খেলতে হবে সেই খেলবো, মানুষের ভালো, এটা সব রাজনীতিবিদ বলে, জানো তো। বলে মানে কাজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন ওইটা হচ্ছে একটা সিডি মতন, যেটা আপনি শুনবেন সেইটাই দেখবেন। শুনেছিলেন কন্যাশ্রী, দেখেছেন কন্যাশ্রী, শুনেছেন রূপশ্রী, দেখেছেন রূপশ্রী, শুনেছেন দুয়ারে সরকার, দেখেছেন দুয়ারে সরকার। আর কিছু হচ্ছে ওই অডিও, যেটা শুধু শুনবেন, 15 লাখ টাকা, 2 কোটি রোজগার, ঠিক তো? তো সেইভাবে সব বলে কিন্তু করে কেউ কেউ। তো আমরা মানুষজনে করতে এসছি। একদম সত্যি বলি আপনাকে প্রবীরদা, যে ওই খেলা মানে সে সময় তো টাইমই পেলাম না। ছাত্র রাজনীতি থেকে শুরু করলাম, আমি ওই ফুটবলের ক্যাপ্টেন ছিলাম, ক্রিকেটের ক্যাপ্টেন ছিলাম কলেজে, দুটোই ভালো খেলতাম, কিন্তু ওই টাইম পেলাম না। তাই রাজনীতিতে মানে এখনো মানে মানে ওই কাজ করতে গেলে অনেক ফ্যামিলিকে টাইম কম দিতে পারি, খেলাগুলা তো ছেড়ে দিন করতে পারি না। তুমি কাজের কথা বলছিলে, তৃণমূল সম্বন্ধে একটা পারসেপশন, একটা ধারণা তৈরি হয়ে গেছে যে তৃণমূল মানেই চোর, মানে তৃণমূল যারাই করে তারা সবাই চোর। কি বলবে এর উত্তরে? মানে আর কি বলবো, মানে বলতে মানুষ জন্য মানুষ এটা ভাবে না। কিন্তু 2021 সালেও 2016 সালেও মনে হবে নারদা পর সব বলেছিল ওই সিপিএম কংগ্রেস সব যে চলে যাবে চলে যাবে, মানুষ এটা ভাবেনি। কিন্তু মানুষকে মিডিয়া ভাবাচ্ছে না। মিডিয়া দেখুন, আমি আপনাকে, মানুষে তো বোকা নেই দাদা, মানুষে তো বোকা নেই। মানুষের মিডিয়া যত বলছে চোর, কিন্তু বাড়িতে যারা থাকছেন তারা দেখছেন উনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তার বাড়িতে ছেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পাচ্ছে, তার বেরোলে রাস্তা চকচকে রাস্তা পাচ্ছে, তাকে আর গভর্নমেন্ট বিডিও অফিস এসডিও অফিসে যেতে হচ্ছে না, তাদের কাছে বিডিও এসডিও দুয়ারে সরকার হিসাবে চলে আসছে, মহিলারা সম্মান পাচ্ছে, স্বাস্থ্য সাথী প্রথম নাম পাচ্ছে। তো এইগুলো মিডিয়া কিছু করতে পারবে না। মিডিয়া তো 21-এ আমাদেরকে হারিয়ে দিয়েছিল। মিডিয়া তো, আর বিশেষ করে আমরা হাওড়া 2টো বিধানসভা হলেও হেরে যাবো না। এই প্রসঙ্গে একটা কথা বলে, কিন্তু আমি বলি প্রবীরদা, মিডিয়া যেটা বলবে সেটাই হবে, এটা তো হওয়া নেই। মানুষ যেটা বলবে সেটা হবে। এবং মিডিয়াকে মানে এরকম প্রোগ্রাম জানি, 4th পিলার হচ্ছে মিডিয়া, আমি রেসপেক্ট জানি, কিন্তু মিডিয়ার তো কিছু করার নেই। এনডিটিভি একটু বিজেপির বিরুদ্ধে বলতে গেল কিনে নেওয়া হলো। এই যে যারা স্টাফ, যারা মিডিয়া কর্মী, যারা বাংলাতে অনেক চ্যানেলে আছেন, মন থেকে নিজের কথা বলেন না, তাকে তো লিখে পাঠিয়ে দেওয়া হয় যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা বলেন। কে চোর বলুন তো? কটা কেসে প্রমাণ হয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই নেতা চোর? একটাও, একদম জিরো। কিন্তু যাদের উপরে চার্জ, এই আসামের মুখ্যমন্ত্রী কে ছিলেন বলুন তো? হেমন্ত বিশ্ব শর্মা, তাকে মাথায় রেখেছে। যাকে ওই কাগজ মুড়ে টাকা দেখবেন নিতে, সে নেতা। কি এক এক করে, এই তো হেমন্ত সোরেনকে ধরেছে, তো 2 দিন পরে উনি যদি বিজেপিতে চলে যান, আবার মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে হবে, আর বিজেপি তাকে নেতা হিসাবে সামনে রাখবে। কি বলছেন? মানুষ না এই ইডি সিবিআই এই চোর দিয়ে আর মাথায় দেবে না, মানুষ কাজকে দেখবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাকে প্রশ্ন করি, এই যে হাওড়া নিয়ে একটু প্রশ্ন করবো, যেহেতু তুমি হাওড়া জেলার দায়িত্বে আছো। হাওড়া জেলাকে তৃণমূল কংগ্রেসের অনেকটা সংগঠিত লাগছে যুব সংগঠন থেকে, কিন্তু অন্যান্য সংগঠনগুলোকে সেভাবে সংগঠিত লাগছে না।
এটা কি ওই মমতা ব্যানার্জি ভার্সেস অভিষেক ব্যানার্জির লড়াইয়ের ফল? না, লড়াই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভার্সেস হতেই পারে না। অনুপ্রেরণা আর আবেগ ভার্সেস হয়েছে কোনোদিন? দুটো মিলে লড়াই হয়। যারা এটা মানে এটা আমি আবার বলি, কিছু মিডিয়া এটা তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন, এখন আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি অভিষেকের দূত একটা লঞ্চ করেছিলাম মানুষের পাশে থাকার জন্য, উৎসব দিনে এখনো হয়েছে। তো একজন নিউজ চ্যানেল, নাম বলবো না, আমরা দেখেছি সেই প্রোগ্রাম। ইয়েস, থ্যাংক ইউ। তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে এই অভিষেকের দূত কি দিদি দূতের পাল্টা? আমি বললাম আমরা অভিষেকের দূত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত। নিজে বলেন। এই তৈরি করার যতই ওই বলে না, যত জ্বলবি লুচি মতন ফুলবি, দিদি আর এবিকে আলাদা করতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন, উনি লিফটে উঠে হেলিকপ্টারে নামার লিডার নাই, উনি মাটির লিডার। 21 সালে যারা ভাবছিল একা, দিদি পর যদি কোনো নেতা থাকে বাংলার বুকে একা লড়াই করে, যার বাড়িতে সিবিআই ফ্যামিলি সিবিআই ডাকছে, তার ভাইকে ডাকছে, তার সঙ্গে থাকা সুমিত রায়কে ডাকছে, কিন্তু তিনি নড়েননি। তার মেরুদণ্ড স্ট্রেট। তিনি প্রমাণিত করেছেন। দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নেত্রী এখন বাংলার নেত্রী নেই, বাংলার নেত্রী নেই। আমাকে একজন জিজ্ঞেস করলেন, তুমি নেতা বলছো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী নাম? বললেন নেত্রী তো এখন দেশ নেত্রী। নেত্রী এখন ইন্দিরা গান্ধীর জন্য বলেছিলেন একজন, এই দলের একজন নেতা, তিনিও নেতা ছিলেন, অটল বিহারী বাজপেয়ী। মেবি আমি যদি রং না হয়, বিদেশে গেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে দেশের নেতাদের নাম, তিনি বিভিন্ন দলের নেতাদের নাম বলছেন, ইন্দিরা গান্ধী নাম বলছেন না। তখন উনাকে বলছেন আপনি সবার নাম বললেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম বললেন না, উনি কি দেশের নেতা নেই? বলে উনি তো দেশের নেতা নেই, উনি তো বিশ্বের নেত্রী। সেবার আমি বলছি বাংলা নেতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো দেশের নেত্রী। তাই উনার সঙ্গে কারো তুলনা হয় না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করা যাবে না, একই ছিল একই থাকবে। শেষ দুটো প্রশ্ন আছে। লাস্ট প্রশ্নের আগে হচ্ছে, তোমাদের সোশ্যাল মিডিয়া বা আইটি সেল মানে বিজেপির কাছে হাঁটু মুড়ে বসে পড়েছে। আইটি সেল অ্যাক্টিভ না, যে তবুও দেবাংশ দায়িত্ব নেওয়ার পর খানিকটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু সেরকম ভাবে বিজেপির মতন আইটি সেল তোমরা এখনো গড়ে উঠতে পারোনি। কোথায় ব্যর্থতা? না, ব্যর্থতা নেই। আমি বলি, দেখুন বিজেপির কাছে প্রচুর টাকা। আপনি আমার ফেসবুকটা দেখবেন, আজ থেকে 1 বছর আগে প্রচুর লাইক ফলোয়ার্স হয়েছিল, মানে ভালোবাসা পাচ্ছিলাম। হঠাৎ করে একদিন দেখলাম একটা মেসেজ আসছে, আমার ফেসবুক নাকি কেউ ট্রাই করছে। আমি সাইবার ক্রাইমে বললাম, স্টার্ট হলো। 2 দিন মধ্যে আমার ফেসবুক ডিলিট করে দেওয়া হলো। কে করছে বলুন তো? কারা করাচ্ছে এটা? প্রচুর। আমি আইটি সোশ্যাল মিডিয়া ফ্যাম আছে, আপনারা জানেন, এদেরকে কুর্নিশ জানায়। তারা মাঠে নেমে দারুণভাবে আমাদের দল হয়ে প্রচার করছে। আমাদের জেলাতে প্রচুর সোশ্যাল মিডিয়ার ছেলেরা আছে, মেয়েরা আছে, লড়াই করছে মাঠে। কিন্তু ওরা টাকা দিয়ে বুস্ট করায়। আমাদের কাছে তো অত টাকা নেই, আমাদের টাকার কাছে হেরে যাচ্ছে। হারছি না। একটা স্টুডেন্ট পরীক্ষা দিলে ও ভালো না খারাপ তার রেজাল্ট বলে। একদম। আইটি সেল ভালো না খারাপ, আমাদের কর্মী ভালো না খারাপ, আমার দল ভালো না খারাপ, সেই ইলেকশনের রেজাল্ট বলে। প্রমাণ হয়েছে বারবার আমরা জিতছি, হারছি কোথায়। যাকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তোমার দলে একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উঠে আসে। আমি হাওড়া জেলার জন্য বলছি না, সারা পশ্চিমবঙ্গের জন্য বলছি, যে একটা নতুন আর পুরনোর মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় আছে, যে পুরনোদেরকে অসম্মান করা, আবার পুরনোরা নতুনদেরকে অস্বীকার করা, এরকম একটা প্রবণতা চলছে। এটা মিটবে কিভাবে? চলছে আমি বলবো না, আমাদের দলে এটা নেই। আমি চোখে দেখছি না। কেন কি, আমার মনে আছে যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, সমস্ত প্রবীণ নেতাদের কাছে, বক্সিদা, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তারা বুক জুড়িয়ে আশীর্বাদ দিয়েছিলেন। এবং 100% মানতে হবে যে প্রবীণদের আশীর্বাদ নিয়ে নবীনরা এগিয়ে যাবে। এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী হচ্ছেন, আমি আবার বলি, নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত প্রবীণরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়েছেন।
সমস্ত নবীনরা, আমাদের মতন ছেলেরা, যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হাজার হাজার লাখ লাখ কর্মী প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো এই দলে, আমাদের দলে এই দ্বন্দ্ব আমি বিশ্বাস করি না। আমি বলি, আমি আমার জেলা নিয়ে বলি, এই কিছুদিন আগে তোমরা দাদা নিশ্চিতভাবে দেখেছো, স্বামীজি যার বিরুদ্ধে বিজেপি বলেছিল, যখন শোভাযাত্রা করেছিলাম 20 থেকে 25,000 মানুষ, সে মঞ্চে তো আমার জেলার সমস্ত লিডাররা ছিলেন, সমস্ত প্রবীণ থেকে নবীন সব ছিল। কার ইনস্ট্রাকশনে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদেরকে কোনো প্রবীণকে ছোট করা যাবে না, কোনো প্রবীণকে তিরস্কার করা যাবে না। সেইভাবে নবীন যারা অ্যাকসেপ্ট করছেন না, করতে হবে। দেখুন একটা এক্সাম্পল ছোট দিয়ে আমার মনে পড়ে গেল, আপনি যখন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব নেত্রী ছিলেন, কংগ্রেসের অনেক নেতা, আর বলবো না আমরা অনেক ছোট কংগ্রেস স্কুলে পড়তাম, তার ট্যালেন্ট দেখে, তার আগুন দেখে তাকে কি বলে ছোট করার চেষ্টা করেছিল। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ছোট করতে পারিনি কেউ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সমস্ত প্রবীণরা আশীর্বাদ দিয়েছেন, এগিয়ে যাচ্ছেন, অল ইন্ডিয়া নেতা হিসাবে কাজ করছেন, হ্যাঁ, রাইজিং স্টার হিসাবে। তার মধ্যে যদি আমি আবার বলি, যদি এটা ভাবেন কেউ যে তাকে দমিয়ে দেবে, আটকে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়, হিস্ট্রি রিপিট ইটসেলফ। সব ঠিক আছে, তোমার কথা একটা জিনিস পরিষ্কার হচ্ছে, তৃণমূলে আগে বলা হতো দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাব পোস্ট। এখন দেখা যাচ্ছে দুটো মানে পোস্ট আর বাকি সবাই ল্যাব। আমরা বলি না, আমি কোনোদিন বলিনি বা আমাদের দলে এটা বলে না একটা পোস্ট হয় কি ল্যাম্প পোস্ট হয় নাকি, দলে এটা হয় নাকি? এটা তো দলের তো মাথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, হৃদয় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক লোক, সুব্রত বক্সী আমাদের রাজ্যের সভাপতি শুরুদিন থেকে আছেন, অনেক নেতা আছেন যারা আমাদের দলের নেতা, হ্যাঁ, তৈরি সময় থেকে আছেন। তো এটা দিদি কোনোদিন বলেছেন আমি শুধু নেতা বাকি সব ল্যাম্প পোস্ট? এইটা যারা বলে, যারা বিভাজনের রাজনীতি করতে চায়, তারা এটা বলে। আচ্ছা একটা কথা বলছি, তুমি নবীন প্রবীণের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, অনেক কিছু বললে, সোনালী গুহকে তাড়ালে কেন? আমরা তারাই মানে না, আমি সোজা কথা বলি, রেসপেক্ট দিয়ে সব লিডারকে বলি। আমাকে দল আজকে যুব প্রেসিডেন্ট করেছে, প্রায় টানা 2 বছর হয়েছে। আমি একটাই পোস্টে তো থাকবে না, যার নাম আপনি বলেছেন। মানে আমি কি বলবো, মাঝে মাঝে লজ্জাই হয়। তার সঙ্গে আমি রাজনীতি করেছি কিছুদিন, তিনি বলতেন যে আমি জানি, আপনি প্রশ্ন করেছেন, আমি অ্যান্সার দিচ্ছি। 4 বার না 5 বারের বিধায়ক, এই 5 বারের বিধায়কের টিকিট কে দিয়েছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল তো। আর আমি কি টানা সারা পুরো জীবন কি বিধায়ক থাকবো? আরে নতুন কেউ আসতেই পারে। এবং রাজনীতিকে যদি আমি বিধায়ক না হয়, যেটা কুণাল দা বলেছি, আমি সাপোর্ট করি কুণাল দা ওই বক্তব্যকে, যে আমি রাজনীতি করবো যদি বিধায়ক না হলাম, এমপি হলাম না, জেলা পরিষদে হলাম না, কাউন্সিলর হলাম না, তো আমি দলকে খিস্তি দেবো? উনি যেভাবে বলেছেন না দলের নিয়ে, আমাদের নেতা নাম নিয়ে, কোনোদিন না মানুষ কর্মীরা মাফ করবে, আর না তোমার বাংলার মানুষ মাফ করবে ওর লোককে, বলে দিলাম তোমাকে। আপনারা শুনলেন কৈলাস মিশ্রের বক্তব্য, একদম সোজা কথা সোজা করে উনি বলেন। এর আগেও আমার সাথে বহুবার কথা হয়েছে, এভাবেই স্ট্রেট কাট বলেন। চোখা চোখা প্রশ্নের উত্তর কিভাবে বাইপাস করতে হয়, কিভাবে দলের দিকে টানতে হয়, কৈলাসকে দেখে সবার শেখা উচিত। আমরা আশা করব কৈলাসকে আবার পরবর্তীকালে অন্য কোনো অনুষ্ঠানে আনতে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।